আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরান বড় ধরনের হুমকিও দিয়েছে। ইরান আমেরিকার সাথে ঠিক তেমনই আচরণ করছে যেমনটা করা উচিত। কারণ ইরান আগেই বলে দিয়েছে যে তাদের এই আলোচনার উপর কোনো ভরসা নেই। কথা বলতে বলতে তারা হামলা করে বসে, তাদের উপর একদমই বিশ্বাস নেই। এখন যখন চুক্তির কথা উঠল তখন ইরান বলল, হ্যাঁ আলোচনা চলছে, কথাবার্তা ভালো এগোচ্ছে, সব ঠিক আছে ইত্যাদি। কিন্তু অন্যদিকে ইরান আনুষ্ঠানিকভাবে হুমকি দিয়েছে। তারা বলেছে যদি আমেরিকা আবার হরমুজ প্রণালীতে আমাদের উপর হামলা করে তাহলে আমরা আমেরিকার অবরোধ ভেঙে দেব। এটা আমেরিকার প্রতি ইরানের স্পষ্ট হুমকি। ইরান আরও বলেছে যে তারা এখনও পর্যন্ত এনপিটি মানে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এর অন্তর্ভুক্ত আছে। কিন্তু যদি আমেরিকা আবার হামলা করে তাহলে তারা নিউক্লিয়ার ট্রিটি থেকে বেরিয়ে আসবে, কোনো ধরনের পারমাণবিক চুক্তি আর মানবে না। এরপর তারা এনপিটি থেকে বেরিয়ে যাবে এবং তখন যা করার প্রয়োজন হবে তাই করবে। وارد خلیج فارس بشید اول ما این جواب میدیم سخت دردناک کم نظیر. ثانیاً ما محاصره دریایی رو که تا حالا صبر کردیم. আপনি বিশ্বাসই করতে পারবেন না, এই গোলাপি শুকর ইসরায়েলকে দিয়ে ইরানের উপর হামলা করিয়ে আবার নিজেও ইরানের উপর আক্রমণ করে এবং আরব দেশগুলোকে ফাঁসিয়ে কতটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের মাধ্যমে তাদের উপর চাপ সৃষ্টি করেছিল যেন তারা আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেয়। আমি আপনাদের একটি বাস্তব উদাহরণ দিচ্ছি। যখন আরব দেশগুলো এবং পাকিস্তানও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কনফারেন্সে কলে ছিল, যেখানে সৌদি আরব, কাতার, বাহরাইন এবং পাকিস্তানও ছিল, তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিল পরিস্থিতি আপনাদের সামনে, সময় এসে গেছে যে আপনারা সবাই এমনকি পাকিস্তানও আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিন এবং পুরোপুরি ইরানের বিরুদ্ধে গিয়ে ইসরায়েলের পাশে দাঁড়ান। একথা শোনার পর ফোনে থাকা আরব ও মুসলিম দেশগুলো হতবাক হয়ে গিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প এসব আসলে কি বলছে। এতটা নীরবতা নেমে এসেছিল যে মোহাম্মদ বিন সালমান নিজে ও অন্যান্য আরব নেতারাও চুপ হয়ে গিয়েছিলেন। শেষে ডোনাল্ড ট্রাম্পকে নিজে জিজ্ঞেস করতে হয়েছিল, আপনারা কি লাইনে আছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? অর্থাৎ পরিস্থিতির সুযোগ নিয়ে এভাবেই গোলাপি শুকর আরব দেশগুলোর উপর চাপ সৃষ্টি করেছিল যেন তারা আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেয়। অন্যদিকে আরেকটি বড় খবর এসেছে। সৌদি আরব বিশ্ব মুসলিমদের সহানুভূতি অর্জন এবং বাহবা কুড়ানোর জন্য একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখানো হয়েছে যে হজের সময় হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে, অর্থাৎ তাদের ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে অ্যাক্টিভ রাখা হয়েছে। এর কোনো যুক্তি আছে? পৃথিবীর কোনো সাধারণ মানুষও এই কথা বলার আগে হাজারবার ভাববে যে ইরান হাজিদের উপর হামলা করবে, ইরান মক্কায় হামলা করবে। বরং নাউজুবিল্লাহ, আল্লাহ না করুক, সৌদি আরব নিজে হাজিদের উপর হামলা করতে পারে, এমনকি মক্কা মদিনাতেও হামলা করিয়ে পরে দোষ ইরানের উপর চাপিয়ে দিতে পারে। আমার এই কথাগুলো মনে রাখবেন, একদিন এগুলো মনে পড়বে। কিন্তু সৌদি আরব এই ভিডিও প্রকাশ করেছে বিশ্বকে দেখানোর জন্য, দেখুন আমরা কত ভালো, হাজিদের নিরাপত্তার জন্য আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছি। আর ভাই, এর থেকেও বেশি অস্ত্র তো আগে তোমাদের কাছে ছিল, এইসব আমেরিকান অস্ত্র তো আগে থেকেই তোমাদের হাতে ছিল, কিন্তু যখন ইরানের মোকাবিলা করার সময় এসেছিল তখন তো নিজেদেরই রক্ষা করতে পারোনি। এদিকে এই অঞ্চলের দ্বিতীয় ইসরায়েল বলা হয় যে ইউএইকে তাকেও ধোঁকা দিয়েছে ইরান। কিভাবে? ইউএই এর একটি কোম্পানির মাধ্যমে ইরান চীন থেকে স্যাটেলাইট সরঞ্জাম কিনেছিল, যেগুলো তারা যুদ্ধে ব্যবহার করেছে। ইরানের প্রেস টিভিতে দেখানো হয়েছে যে সাধারণ জনগণ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দেখুন, যেখানে আমেরিকা ও ইসরায়েলের সেনারা যুদ্ধ করতে ভয় পাচ্ছে, পিছিয়ে যাচ্ছে এবং তাদের একদমই ইচ্ছা নেই যে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর, কারণ ইরান দীর্ঘ সময় ধরে কঠিনভাবে পাল্টা আঘাত করে, খুব বাজেভাবে মারে। এখন সেখানে প্রেস টিভি দেখুন কি দেখাচ্ছে। ইরানের নারী, শিশু ও বৃদ্ধরা পর্যন্ত AK-47 এবং আধুনিক অস্ত্র চালানো শিখছে। তাদের ঘরের ভেতরে অস্ত্র চালানো শেখানো হচ্ছে, জনগণকে যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার কথা বললে ইরান প্রতিদিন নিজেদের দেশের সেই সব লোককে গ্রেফতার করছে যারা আমেরিকা, ইসরায়েল ও মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করছিল। প্রমাণ পাওয়া মাত্রই তাদের গ্রেফতার করা হচ্ছে এবং পরদিনই ফাঁসি দেওয়া হচ্ছে। দেখুন, আরেকজন গুপ্তচরকে ইরান ফাঁসি দিয়েছে, সে ইরানেরই ছিল কিন্তু ইসরায়েলের হয়ে কাজ করছিল। অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলোচনা করার জন্য ওমানে গেছেন। আলহামদুলিল্লাহ, এখন আরব দেশগুলো ইরানকে নিয়ে স্বাভাবিক আচরণ করছে এবং সম্মানের সঙ্গে ডেকে বলছে, ভাই আপনার একটু চুক্তি করে ফেলুন। এখন আমি আরেকটি খবর দেখাচ্ছি, এতে হয়তো ইরানের কিছু সমর্থকদের খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব পরিস্থিতি আপনাদের জানানো আমার দায়িত্ব। এই হলো রিপোর্ট। ইরানের ভেতরে শুধুমাত্র সংকট দেখা দিচ্ছে কারণ আমেরিকা নিষেধাজ্ঞা দিচ্ছে এবং প্রায় অধিকাংশ দেশ এখন ইরান থেকে বিচ্ছিন্ন। এমন পরিস্থিতিতে ইরানে ঔষধের দাম বেড়ে যাচ্ছে এবং অনেক ঔষধ প্রায় পাওয়াই যাচ্ছে না। অধিকাংশ ঔষধই বাজারে মিলছে না। একই সঙ্গে ইরানের দ্রব্যমূল্য দ্রুত বাড়ছে। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন যে ইরান ভেতরে যতই কষ্ট বা মূল্যস্ফীতি হোক না কেন, সাধারণ মানুষ নিজেদের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। জনগণের অবস্থান পরিষ্কার, ক্ষুধায় মারা যাব তবুও আমেরিকার সামনে মাথা পাতব না, আমেরিকার সঙ্গে আপোষ করব না। ইরান সাধারণ মানুষদের মাঝে নিজেদের ক্ষেপণাস্ত্র পর্যন্ত প্রদর্শনের জন্য রাস্তায় মোতায়েন করেছে, যা জনগণের উৎসাহ ও উদ্দীপনা বাড়াচ্ছে। همونجوری که تو کربلا هم یزیدیان از صدای رجزهای
اهل بیت پیغمبر آی شهید من و شما فرموده بودن আল্লাহু আকবার। এদিকে ইসরায়েল আবারও লেবাননে হামলা করেছে। এই হামলায় লেবাননের 2 জন নিহত হয়েছে এবং 4 জন আহত হয়েছেন। চিন্তা করুন, যুদ্ধবিরতি হওয়ার পর থেকে ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে 3123 জন লেবানিজকে হত্যা করেছে। প্রতিদিনই ইসরায়েল লেবাননের সাধারণ মানুষকে হত্যা করছে এবং সেখানে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে, অথচ আরব দেশগুলো নীরব। ইসরায়েলি কট্টরপন্থী ইহুদিদের কর্মকাণ্ডের কারণে এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে ইসরায়েলি প্রেসিডেন্ট ও কট্টরপন্থী নেতা বেন গভির মুখোমুখি অবস্থানে চলে গেছেন। ইসরায়েলি প্রেসিডেন্ট বলেছেন, কিছু ইহুদি উগ্রপন্থীর কারণে পুরো খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের উপর যে অত্যাচার হচ্ছে আমরা তা দেখছি। ইসরায়েল প্রেসিডেন্টই বলছেন যে কট্টরপন্থী ইহুদিরা মুসলমান ও খ্রিস্টানদের উপর যে নির্যাতন করছে তা তিনি দেখতে পাচ্ছেন এবং এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। এতে বেন গভির ক্ষুব্ধ হয়ে যায়। সে বলেছে, যে প্রেসিডেন্ট হাজার হাজার ইহুদিকে শয়তান বলে সে ইসরায়েলের প্রেসিডেন্ট থাকার যোগ্য নয়, তার পদত্যাগ করা উচিত। বাস্তবতা হলো নেতানিয়াহু ও ট্রাম্প দুজনেই ইরানের সরকার পতনের স্বপ্ন দেখেছিল, কিন্তু আমেরিকায় ট্রাম্পের জনপ্রিয়তা 60 থেকে 70% পর্যন্ত কমে গেছে, আর ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ চলছে। দেখুন, যেন অদৃশ্য দিক থেকে ইসরায়েলের উপর আঘাত আসছে। ইসরায়েলের আরেক সৈনিক আত্মহত্যা করেছে। আপনারা কি জানেন ইসরায়েলের বেশিরভাগ সেনা ডিপ্রেশনের শিকার? ইসরায়েলের অধিকাংশ সেনা এখন মানসিকভাবে অবসাদে ভুগছে, তারা মানসিক সমস্যায় আক্রান্ত, রাতে ঠিকমতো ঘুমাতেও পারে না। গাজায় যেসব হত্যাযজ্ঞে তারা অংশ নিয়েছিল তাদের অনেকেই ধীরে ধীরে এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। সে অসুস্থ, ডিপ্রেশনে আছে, তার চিকিৎসা চলছে। ওদিকে সোমালিল্যান্ড জেরুজালেমে নিজেদের দূতাবাস খুলে ফেলেছে। এর বিরুদ্ধে কয়েকটি আরব দেশ যৌথ বিবৃতি দিয়েছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন ভারতে গিয়েছিলেন তখন এক ভারতীয় সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, আপনাদের দেশে তো অনেক বর্ণবাদ রয়েছে, অনেকে জাতীয়তাবাদের সঙ্গে খারাপ আচরণ করে। তখন তিনি জবাব দিয়েছিলেন, আমার পূর্ণ বিশ্বাস প্রতিটি দেশে কিছু পাগল ও বোকা মানুষ থাকে যারা এ ধরনের কথা বলে এবং বর্ণবাদী আচরণ করে। জবাবটা ভালোই ছিল। তিনি বলেছিলেন, কিছু মানুষ এখানে আছে, কিছু মানুষ সেখানে আছে। প্রতিটি দেশে এমন কিছু খারাপ ও মানসিকভাবে অসুস্থ লোক পাওয়া যায় যারা বর্ণবাদ ও বৈষম্য ছড়ায়। এরপর আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট তার এই পুরো বক্তব্য পোস্ট করে, কিন্তু পরে কি হলো জানা নেই। কয়েক ঘন্টা পর সেই বক্তব্য আমেরিকান সরকার মুছে ফেলে। অর্থাৎ একভাবে এটা প্রমাণ হলো যে সরকারও হয়তো বর্ণবাদী মানসিকতা পোষণ করে। না হলে মার্কো যে ব্যাখ্যা দিয়েছিলেন সেই পুরো বক্তব্য সরকার নিজেই কেন মুছে দেবে? এটাই বাস্তবতা। উজবেকিস্তানে এম্বাসি অফ ইরান ইন উজবেকিস্তান একটি খুব সুন্দর গ্রাফিক শেয়ার করেছে। সেখানে ডোনাল্ড ট্রাম্পের মুখের এক্স-রে দেখানো হয়েছে, আর তাতে দেখা যাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু যেন ট্রাম্পের মস্তিষ্কের ভেতরে বসে তাকে নিয়ন্ত্রণ করছে। ইংল্যান্ডে বিশ্বের সবচেয়ে বড় এয়ার শো হওয়ার কথা ছিল, প্রস্তুতিও জোরে সোরে চলছিল, কিন্তু ইরান যুদ্ধের প্রভাবে সেই বিশাল এয়ার শো হঠাৎ করেই বাতিল করে দেওয়া হয়েছে। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC এর সঙ্গে যুক্ত একজন ব্যক্তিকে তুরস্কে গ্রেফতার করা হয়েছে। আমেরিকার অভিযোগ, ইরানের নির্দেশে ওই ব্যক্তি ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছিল এবং পরিকল্পনাটি বাস্তবায়নের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এরপর মার্কিন গোয়েন্দা সংস্থার সহায়তায় তাকে গ্রেফতার করা হয় এবং পরে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলের এক সেনাও নিহত হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের একটি আয়রন ডোম ধ্বংস করেছে। ইসরায়েল তাদের পুরনো অভ্যাস অনুযায়ী আবারও গাজায় হামলা করতে শুরু করেছে। কিছু দৃশ্য আপনার সামনে রয়েছে। গাজার উপর ইসরায়েল ধারাবাহিকভাবে হামলা আবার শুরু করেছে। সর্বশেষ হামলায় অনেক মানুষ নিহত হয়েছে। বর্তমানে গাজায় পরিস্থিতি এমন যে মাত্র 2 দিনের মধ্যে 7 জন নিহত হয়েছে। গাজার এই গণহত্যায় পুরো বিশ্ব জড়িত। রিপোর্ট অনুযায়ী যখন ইসরায়েল গাজায় হামলা চালাচ্ছিল তখন বিশ্বের 51টি দেশ ইসরায়েলকে অস্ত্র বিক্রি বা সরবরাহ করেছিল। এটাই দুনিয়ার বাস্তবতা। ওদিকে ডোনাল্ড ট্রাম্প এবং বিশেষ করে আমেরিকার চাপ ও হুমকি সফল হয়েছে, আর ফিলিস্তিন পরাজিত হয়েছে। ফিলিস্তিনকে জাতিসংঘে ভাইস প্রেসিডেন্সির একটি দায়িত্ব দেওয়া হয়েছিল। গত 3 দিন ধরে আমেরিকা ফিলিস্তিনকে হুমকি দিচ্ছে যেন তারা জাতিসংঘের এই বৈঠকে অংশ না নেয়, না হলে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। ফিলিস্তিন শেষ পর্যন্ত জাতিসংঘের ভাইস প্রেসিডেন্সির দায়িত্ব ছেড়ে দিয়েছে। আমেরিকার হুমকিতে ভয় পেয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপের বিভিন্ন অ্যাক্টিভিস্টদের সঙ্গে ইসরায়েল কি করেছে সে ভিডিও ভাইরাল হয়েছে। যে ফ্লোটিলা সেখানে পৌঁছেছিল সেই 300-এরও বেশি অ্যাক্টিভিস্টদের মারধর করা হয়েছে। এমনকি বহু নারী ও তরুণী অভিযোগ করেছেন যে ইসরায়েল বাহিনীর পক্ষ থেকে তাদের যৌন নিপীড়নের শিকার হতে হয়েছে। এরপর ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েলের কট্টরপন্থী নেতা ইতামার বেন গভিরকে ব্ল্যাকলিস্ট করেছেন এবং ইউরোপের কাছে আহ্বান জানিয়েছেন যেন ইউরোপীয় ইউনিয়নও ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।